আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের গোপন তথ্য ফাঁস করল ফিলিস্তিনিপন্থী হ্যাকার গ্রুপ। ট্রাম্পের হুঁশিয়ারিতে পশ্চিম তীর সংযুক্তি বিল স্থগিত। আল আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে সৌদি আরবের গোপন পরিকল্পনা ফাঁস। যুদ্ধের চেহারা বদলে দিচ্ছে ড্রোন, আনছে কোটি কোটি ডলার বিনিয়োগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলের গোপন তথ্য ফাঁস করল ফিলিস্তিনিপন্থী হ্যাকার গ্রুপ। একদল ফিলিস্তিনপন্থী হ্যাকার ইসরায়েলি শাসন ব্যবস্থার একটি গোপন যুদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানোর দাবি করেছে। এতে তেল আবিবের উন্নত অস্ত্র প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে তারা। আল জোভা আল ইসনাদ আস সাইবারানিয়া সাইবার সাপোর্ট ফ্রন্ট নামের ওই হ্যাকার গ্রুপ এক বিবৃতিতে জানায় তারা মায়া নামের এক বেসরকারি কোম্পানির সিস্টেমে অনুপ্রবেশ করেছে, যা আসলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি ফ্রন্ট কোম্পানি হিসেবে কাজ করে। হ্যাকারদের দাবি অনুযায়ী এই হ্যাকিংয়ের মাধ্যমে আয়রন বিম লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হারমেস 900 ড্রোন, স্পাইক ক্ষেপণাস্ত্র সহ ইসরায়েলের একাধিক চলমান অস্ত্র উন্নয়ন প্রকল্পের শ্রেণীবদ্ধ তথ্য ফাঁস হয়েছে। মায়া কোম্পানিটি ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ও রাফায়েলের গবেষণা ও উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে বলে জানা গেছে। এই দুটি প্রতিষ্ঠানই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ও শিল্প খাতের সম্প্রসারিত অংশ হিসেবে বিবেচিত। হ্যাকার গ্রুপটি তাদের টেলিগ্রাম চ্যানেলে 3 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে কোম্পানির অভ্যন্তরীণ নিরাপত্তা ক্যামেরা ধারণ করা দৃশ্য দেখা যায়, যেখানে অস্ত্র তৈরির বিভিন্ন ধাপ ও পরীক্ষার মুহূর্ত প্রদর্শিত হয়েছে বলে দাবি করা হয়েছে। গ্রুপটি জানিয়েছে তারা শিগগিরই কোম্পানিটির আরও নথি ও ছবি প্রকাশ করবে, যা ইসরায়েলের সামরিক শিল্পের গোপন কার্যক্রমের অন্তর্দৃষ্টি উন্মোচন করবে। এই ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এটি ইসরায়েলের প্রতিরক্ষা খাতের জন্য এক বড় ধরনের তথ্য ঝুঁকি তৈরি করতে পারে। ট্রাম্পের হুঁশিয়ারিতে পশ্চিম তীর সংযুক্তি বিল স্থগিত। ইসরায়েল পশ্চিম তীরকে নিজ ভূমিতে যুক্ত করার পরিকল্পনা স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার জোট সরকারকে নির্দেশ দিয়েছেন নেসেটে কোনো সংযুক্তি বিল এগিয়ে না নেওয়ার জন্য। এই ঘটনা ফিলিস্তিন ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। বৃহস্পতিবার 23 অক্টোবর খবর পাওয়া যায় ইসরায়েল নেতানিয়াহু সরকার পশ্চিম তীর সংযুক্তির বিষয়ে নেসেটে একটি বিল অনুমোদন দিয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে জানান এই পদক্ষেপ করলে ইসরায়েল সব ধরনের মার্কিন সমর্থন হারাবে। ট্রাম্প স্পষ্টভাবে বলেন তার প্রশাসন কখনোই পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেবে না। এই হুমকির পরপরই নেতানিয়াহু জোট সরকারকে নির্দেশ দেন যে আপাতত পশ্চিম তীরে সার্বভৌমত্ব সংক্রান্ত কোনো প্রস্তাব বা বিল পার্লামেন্টে এগোবে না। নেসেটে বুধবার 25-24 ভোটে বিলটি প্রথম ধাপে অনুমোদিত হয়েছিল, কিন্তু আইনে পরিণত করতে এটি 4 ধাপে ভোটাভুটির মধ্য দিয়ে যেতে হতো। বিশেষজ্ঞরা বলছেন ফিলিস্তিনের পশ্চিম তীর সংযুক্তি বাস্তবায়িত হলে ফিলিস্তিন ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা শেষ হয়ে যাবে। গত জুলাইয়ে আন্তর্জাতিক আদালত ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি এলাকা দখল বেআইনি এবং ইসরায়েলকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতিতে দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নেতানিয়াহুর জোটের কয়েকজন সদস্য পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিলেন। তাদের যুক্তি ছিল ওই এলাকার সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক সংযোগ রয়েছে। তবে মার্কিন হুমকি ও আন্তর্জাতিক চাপের ফলে নেসেটি বিল এগোতে পারল না। এর আগে ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরকে সংযুক্ত করার বিল পাশ করার পর পাকিস্তান 14টি দেশের সাথে একটি যৌথ বিবৃতি জারি করেছে, যেখানে অধিকৃত পশ্চিম তীরের উপর ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার তেল আবিবের প্রচেষ্টা তীব্র নিন্দা জানানো হয়। বৃহস্পতিবার 23 অক্টোবর পররাষ্ট্র দপ্তর এসব তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দখলকৃত পশ্চিম তীরের উপর তথাকথিত ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের লক্ষ্যে দুটি খসড়া আইনের ইসরায়েলি নেসেটের অনুমোদনের কঠোর ভাষায় নিন্দা জানায়। এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে। এই যৌথ বিবৃতিতে সৌদি আরব, মিশর, কিতের ও তুরস্ক সহ 14টি
দেশ স্বাক্ষর করেছে। এফও উল্লেখ করেছে এই পদক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব, বিশেষত প্রস্তাব 2334 লঙ্ঘন করেছে, যা 1967 সাল থেকে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জনসংখ্যাগত গঠন, চরিত্র এবং মর্যাদা পরিবর্তনের লক্ষ্যে ইসরায়েলি সকল পদক্ষেপের নিন্দা করে। এতে উল্লেখ করা হয়েছে যে পশ্চিম তীরকে সংযুক্ত করার ইসরায়েলির পদক্ষেপ আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতের বিরুদ্ধে, যা ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলের অবৈধতা এবং অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ ও সংযুক্তিকরণের পদক্ষেপের অবৈধতা নিশ্চিত করে। এফও আরও জানিয়েছে, আদালত রায় দিয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। বিবৃতিতে দেশগুলো ইসরায়েলের একতরফা এবং অবৈধ নীতি এবং প্রচেষ্টার ধারাবাহিকতার বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে। সূত্র আনাদাল জিও নিউজ। আল আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র। দীর্ঘদিন ধরে পবিত্র আল আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে ইসরায়েল। পরিকল্পনার অংশ হিসাবে মসজিদের আশপাশে খনন কাজ চালাচ্ছে দখলদাররা। এমন ঘটনায় ঐতিহ্যবাহী এই মসজিদের ধসে পড়ার সংখ্যা তৈরি হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এজেন্সিতে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে জেরুসালেম গভর্নরেটের উপদেষ্টা মারুফ এল-রিফাই। এদিকে ব্যাপক সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিকুদ পার্টির এমপি ওফির কাজ এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠোর বার্তা পৌঁছে দিয়েছেন বলে পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে। ভ্যান্স ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও নীতির প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা স্পষ্টভাবে তুলে ধরেন। তার মতে ইসরায়েল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। খবর আল জাজিরার। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে সৌদি আরবের গোপন পরিকল্পনা ফাঁস। গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে নেতৃত্বমূলক ভূমিকা নিতে চায় সৌদি আরব। দেশটি হামাসকে নিরস্ত্র প্রভাবহীন করতে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়ে পুনরায় শক্তিশালী করতে চায়। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর হাতে আসা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক গোপন প্রতিবেদনে এই পরিকল্পনার কথা উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগে সমর্থন করবে। এমন একটি বাহিনীতে সৌদি আরব সহ অন্যান্য আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশ নিতে পারে বলে উল্লেখ করা হয়েছে। দলিলে বলা হয়, রাজত্বটি গাজা উপত্যকা ও ফিলিস্তিনি ভূখণ্ডের স্থিতিশীলতা বৃদ্ধির জন্য সৌদি আরবের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চায়। এটি বাস্তবায়নের অংশ হিসেবে গাজায় শাসন ব্যবস্থায় হামাসের ভূমিকা প্রান্তিক করা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এমনভাবে সংস্কার করা হবে যাতে 1967 সালে সীমানার ভিত্তিতে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য আকাঙ্ক্ষা পূরণ হয়। সৌদি আরব মনে করে হামাস শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং বিভাজনকে আরও গভীর করছে, তাই তাকে প্রান্তিক করা জরুরি। প্রতিবেদনে বলা হয়, হামাসকে নিরস্ত্র করার কাজটি হবে আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে ধাপে ধাপে, যা নিরপেক্ষতা নিশ্চিত করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধীরে ধীরে গাজার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিলে হামাসের প্রভাব কমবে। এই প্রক্রিয়াকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সঙ্গে সংযুক্ত করার কথা উল্লেখ আছে। দলিলটি জানায়, পুরো উদ্যোগটি মিশর, জর্দান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তা মানান বিনতে হাসান রাদমান। ফিলিস্তিনি কর্তৃপক্ষ 2007 সালের পর থেকে গাজায় কোনো উপস্থিতি বজায় রাখতে পারেনি। সে সময় হামাসের নির্বাচনী বিজয়কে কেন্দ্র করে ফাতাহ ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরব ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিষ্ঠানগুলিতে সংস্কার আনতে চায় দুর্নীতি মোকাবেলা, দক্ষতা বৃদ্ধি এবং সব ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে। জাতীয় ঐক্য এবং কার্যকর স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে কর্তৃপক্ষের সংস্কার মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত বলা হয়েছে প্রতিবেদনে। রাজত্বটি ফিলিস্তিনি জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে আর্থিক ও কারিগরি সহায়তাও দেবে, যদিও কত অর্থ প্রদান করা হবে তা প্রতিবেদনে উল্লেখ নেই। পাশাপাশি ফিলিস্তিনি জাতীয় সংলাপের আহ্বান জানানো হয়েছে যাতে বিভিন্ন গোষ্ঠী ফিলিস্তিনি কর্তৃপক্ষের ছাতার নিচে ঐক্যবদ্ধ হতে পারে। সৌদি আরব এই সংলাপকে সহায়তা করতে আঞ্চলিক কর্মশালা ও সম্মেলনের আয়োজন করবে। তবে হামাসকে এই সংলাপে অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে কোনো উল্লেখ নেই। পুরো প্রতিবেদনে ইসরায়েলের নামও একবারও আসেনি। তবে অক্টোবরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করেন, যেখানে কয়েকটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র সহযোগিতা করে। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বন্দী বিনিময় ও আংশিক ইসরায়েলি সেনার প্রত্যাহার ঘটে। এতে বলা হয়, হামাস নিরস্ত্রিত হবে, যে হামাস নেতারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেছেন, ইসরায়েলি দখল শীর্ষ একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণ সম্ভব নয়। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্প জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিশর সহ বিভিন্ন আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি গাজায় শান্তিরক্ষী বাহিনী গঠনে এইসব দেশে সেনা পাঠানোর আহ্বান জানান। পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর হলে মিশরের শার্ম আল শেখে গাজার ভবিষ্যৎ নিয়ে একটি শীর্ষ বৈঠক ডাকা হয়। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৈঠকে অংশ নেননি। মিশরীয়, সৌদি ও আমিরাতি সূত্র মিডল ইস্ট আইকে জানায়, তাদের অনুপস্থিতির কারণ ছিল চুক্তিতে প্রত্যাশিত প্রভাব এবং ভূমিকা না পাওয়া নিয়ে অসন্তুষ্টি। অঞ্চলের সবচেয়ে ধনী রাষ্ট্র হিসেবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে গাজার মানবিক ত্রাণ ও পুনর্গঠনের মূল ব্যয় বহন করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের প্রভাবশালী অর্থমন্ত্রী বেলালে স্মোট্রিচ বলেছেন, সৌদি আরব যদি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিনিময়ে
সম্পর্ক স্বাভাবিক করতে চায় তাহলে ইসরায়েল তা প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, যদি সৌদি আরব বলে যে সম্পর্ক স্বাভাবিকরণের বিনিময়ে একটি ফিলিস্তিনি রাষ্ট্র চাই তাহলে না। ধন্যবাদ বন্ধুরা, তোমরা তোমাদের মরুভূমিতে উট নিয়ে ঘোরো, আমরা আমাদের অর্থনীতি, সমাজ এবং রাষ্ট্র আরও উন্নত করব। যুদ্ধের চেহারা বদলে দিচ্ছে ড্রোন, আনছে কোটি কোটি ডলার বিনিয়োগ। এটি এক প্রজন্মের সবচেয়ে বড় সামরিক উদ্ভাবন। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক প্রকাশ্য সত্য স্বীকার করেছিলেন, ড্রোন শুধু সামরিক শিল্প নয়, 21 শতকের যুদ্ধের চেহারাকেও বদলে দিয়েছে। ইউক্রেন প্রয়োজনকে সুযোগে পরিণত করে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার মূল ভিত্তি হিসেবে এই মানববিহীন যানবাহন ব্যবহার করছে। প্রতিযোগিতার লক্ষ্য শুধু সামরিক আধিপত্য নয়, অর্থনৈতিকভাবে বিলিয়ন ডলারের বাজারও। অসংখ্য স্টার্টআপ এই বিশাল শিল্পে অংশীদারিত্ব নিশ্চিত করতে মরিয়া। ড্রোন প্রযুক্তির মূল চালিকা শক্তি হল কৃত্রিম বুদ্ধিমত্তা, যা দিন দিন আরও প্রভাবশালী হচ্ছে। নবীন প্রতিষ্ঠানগুলো উৎপাদন ব্যয় কমিয়ে ঐতিহ্যবাহী অস্ত্রশিল্পের বড় কোম্পানির সঙ্গে সফলভাবে প্রতিযোগিতা করছে। এতে বিনিয়োগকারীদেরও নজর পড়েছে। এর উদাহরণ হল যুক্তরাষ্ট্রের ড্রোন নির্মাতা অ্যান্ড্রুরিল। 2017 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির সর্বশেষ অর্থায়ন পর্বে বাজার মূল্য ছুঁয়েছে $30 বিলিয়ন। ইউরোপেও 3টি অতি মূল্যবান কোম্পানি রয়েছে $1 বিলিয়ন বেশি মূল্য, জার্মানির কোয়ান্টাম সিস্টেমস, হেলসিং এবং পর্তুগালের টেকেটার। ঐতিহ্যবাহী প্রতিরক্ষা কোম্পানিগুলো নতুন খেলোয়াড়দের আগ্রাসন সীমিত করার চেষ্টা করছে এবং তথ্যকে ঘোলাটে করছে। তারা বলছে ড্রোনগুলো নিচেও ধীরে উড়ে, কিছু স্টার্টআপের মূল্যায়ন অযৌক্তিক এবং ডিভাইসগুলো অপ্রচলিত হয়ে যেতে পারে। ব্রিটিশ কনসালটেন্ট ও সাংবাদিক জিলিয়ান টেট ফাইন্যান্সিয়াল টাইমসে বলেছেন, ড্রোন যুদ্ধের প্রকৃতি পরিবর্তন করেছে। সস্তা ড্রোন যদি ব্যয়বহুল জাহাজ ও বিমান ধ্বংস করতে পারে, যুদ্ধের ক্ষমতা ও অর্থনীতি উভয়ই বদলে যায়। এটি বোঝায় ঐতিহ্যবাহী কোম্পানিগুলো নতুন প্রযুক্তিতে নিজেদের স্থান হারানোর সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। ভূ রাজনৈতিক উত্তেজনাও ড্রোন প্রস্তুতকারকদের পক্ষে কাজ করছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেন 29 সেপ্টেম্বর ঘোষণা করেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর জন্য €2 বিলিয়ন বিনিয়োগ করা হবে। বিশেষত্ব হল অর্থ মূলত সামরিক ড্রোন ক্রয় ও উন্নয়নে ব্যবহার হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের প্রতিরক্ষামূলক বাহিনী তাদের সংখ্যাগত ও সামরিক সীমাবদ্ধতা দূর করার জন্য দূরপাল্লার যানবাহন ব্যবহার করছে। এতে ছোট কিন্তু কার্যকর ফোর্স বড় শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হচ্ছে। স্পেনের প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইন্দ্রার অস্ত্র গোলাবারুদের পরিচালক মানুয়েল রদ্রিগেজ সারেজো বলেন, 2024 সালে ইউক্রেন 2 মিলিয়ন ড্রোন উৎপাদন করেছে, যা 2025 সালে দ্বিগুণ হবে। সবকিছুই যুদ্ধের চাহিদা থেকেই উদ্ভূত হয়েছে। রাশিয়াও কৌশলগত অস্ত্র হারিয়েও অর্থনীতি, যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় টলমল সস্তা দূরপাল্লার যানবাহনের দিকে ঝুঁকেছে। এসব তারা নিজস্বভাবে তৈরি করছে বা চীন বা ইরান থেকে কিনছে। অনেক ড্রোন কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্তেও হানা দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ কাঠামো যেমন সাবমেরিন কেবল ধ্বংসের হুমকি সৃষ্টি করছে। তাই ইউরোপ সীমান্তে একটি অ্যান্টিড্রোন প্রাচীর তৈরি করছে, যার জন্য €6 বিলিয়ন বরাদ্দ হয়েছে এবং এটি ইউক্রেনের সঙ্গে সহযোগিতায় বাস্তবায়িত হবে। ইউক্রেন প্রতিদিন এই প্রযুক্তি টেস্ট করছে এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে। কেউ স্পষ্ট বলতে পারছে না অ্যান্টিড্রোন প্রাচীর ডেমন হওয়া উচিত, বলেন মিগুয়েল তেজেইরো, স্পেনের টিআরসির ইনোভেশন ডিরেক্টর। তিনি বলেন, পরম্পরাগত ড্রোন বিমান নিরপেক্ষ করা সহজ, কিন্তু মধ্যম বা ছোট ড্রোন যেমন ইরানের শাহেদ, যা মাত্র €300 বা কম মূল্যের এবং বিস্ফোরক সংযুক্ত করা যায়, তা পুরোপুরি আলাদা চ্যালেঞ্জ। ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করলে প্রতিক্রিয়ায় প্রায় €1 বিলিয়ন খরচ হয়। প্রশ্ন ওঠে, €50,000 মূল্যের ড্রোনের ঝাঁক ঠেকাতে €1 মিলিয়ন মূল্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার যৌক্তিক? অন্যদিকে আর্কিমিয়ারের ডিফেন্স ডিরেক্টর মানুয়েল মার্টিন পাপারজারের সঙ্গে একমত নন। তিনি বলেন, বাজারে পরিবর্তন খুব দ্রুত হয়েছে। 3 বছরে চাহিদা 100 গুণ বৃদ্ধি পেয়েছে। এতে উৎপাদন ক্ষমতা ও স্বয়ংক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আগে বছরে 1 ড্রোন অর্ডার হতো এবং 6 মাসে 1000টি ডেলিভারি সম্ভব। আমরা উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করেছি, কর্মী দাঁড়িয়েছি, সুবিধা মানিয়েছি এবং কিছু প্রক্রিয়ার রোবটিকরণ করেছি। কিছু সামরিক কর্মকর্তা আরও কঠোর মত দেন। স্পেনের ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক ও আর্মি ব্রিগেডিয়ার জেনারেল ভিক্টর মারিও বাদোস মাদ্রিদ ফ্যামিলি বিজনেস অ্যাসোসিয়েশনের এক মধ্যাহ্নভোজে বলেন, সামরিক ক্ষমতা হঠাৎ তৈরি করা যায় না। ইউরোপে আমাদের কমান্ডো কন্ট্রোল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন ও স্যাটেলাইটের মতো মৌলিক উপাদান নেই। আমরা শান্তির লাভ্যাংশ ভোগ করছি। তিনি আরও বলেন, ইউরোপ পুটিনের সঙ্গে শক্ত হতে পারেনি, তাই বিচলন সৃষ্টি হচ্ছে। রাজনৈতিকভাবে ইউরোপ কঠিন সময় পার করছে এবং মস্কো এটি ভালোভাবেই জানে।